চলতি বছরের মে মাসে পাকিস্তানের মদতে ভারতের পেহেলগামে জঙ্গি হামলা হয়েছিল। প্রাণ গিয়েছিল ২৬ জন ভারতীয়র, আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে ২৬ জন হিন্দু নাগরিকের। তারপর ভারত বুঝিয়েছিল পাকিস্তানকে যে কত ধানে কত চাল। সরাসরি অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতীয় সেনাবাহিনী। এবার বাংলাদেশেও কি সেরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে? প্রচুর ট্যাফও করছে বাংলাদেশ গত কয়েকদিন ধরে, আর তার ফলে ভারতের কি এই মুহূর্তে বাংলাদেশকে কিছু জবাব দেওয়ার বা কিছু বোঝানো উচিত? আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে আজকে। নমস্কার, আমি অনিরুদ্ধ। ২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ের পরের থেকে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, অর্থাৎ যে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন এতটাই জোরালো ছিল যে তার ফলে সেখানকার যে সরকার, শেখ হাসিনা সরকার ছিল, সেটা পড়ে যায়। খোদ প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে হয়। আমরা সবাই সেই দৃশ্য দেখেছিলাম। ৫ই অগস্ট ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে পালাতে হয় শেখ হাসিনাকে। পালাতে হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগের একাধিক নেতৃত্বকে সে দেশ ছেড়ে, তার কারণ তাদের প্রাণ সংশয় হয়ে যাচ্ছিল সেখানে। সেই ভয়ঙ্কর আন্দোলন, সে আন্দোলন বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছিল এবং আন্দোলনের ঝাঁজ যেটাকে বলা হয় সেটা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সেখানে সেই আন্দোলনকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছিলেন শেখ হাসিনা। কিভাবে সেই আন্দোলনকে প্রতিহত করবার চেষ্টা হয়েছিল, তাতে কি হয়েছিল, তার রেজাল্ট কি ছিল, সেই ব্যাখ্যাতে আমরা খুব একটা যাব না। এর আগেও আমি একটি ভিডিওতে বলেছি আপনাদেরকে যে মানে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণভাবে। তো সুতরাং সেই যে প্রসেস, মানে কি পদ্ধতিতে সেই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, সেই মানে ব্যাখ্যায় বা সেই বিস্তারিত আলোচনায় আমরা যাব না এই ভিডিওতে। কিন্তু সেই আন্দোলনের ঝাঁজ যে এতটাই বেশি ছিল যে তাতে একটা স্থায়ী সরকার পড়ে গিয়েছিল। কিন্তু সেই যে আন্দোলন, সেই আন্দোলনের নেপথ্যে কি ছিল? সেই আন্দোলন কি একটা খুব সাধারণ আন্দোলন ছিল? সেখানে কি শুধুমাত্রই সেই ছাত্র যুবদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন বা এই প্রসঙ্গে, মানে এই কোটা সংস্কারকে কেন্দ্র করেই শুধু যে সেই আন্দোলন, এমনটা কি ছিল? সেটা কিন্তু পরবর্তী সময়ে সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নামে সেখানে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের নেপথ্যে ছিল অন্য গল্প সম্পূর্ণভাবে। কারণ সরকার যে মুহূর্তে সেখানে পড়ে যায়, সেই ২০২৪-এর ৫ই অগস্ট যে মুহূর্তে সরকার পড়ে যায়, তার ঠিক ৩ দিনের মাথায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। সেই দায়িত্ব নেওয়া সরকারের যে মাথায় যিনি বসেছিলেন তিনি হলেন মোহাম্মদ ইউনূস। এখনো তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই বসে রয়েছেন। কিন্তু এই মোহাম্মদ ইউনূসের এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বসার পেছনে কি শুধুই একটা আন্দোলন বা সেখানকার ছাত্র বিরোধী আন্দোলনের ফলে, ছাত্রদের সে আন্দোলনের ফলে সরকার পড়ে যাওয়ার ফলে মানে দেশটাকে একটা শক্ত হাতে ধরার জন্যই কি সেই তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছিল? একেবারেই নয়। আমরা গত বেশ কিছু মাস ধরে দেখতে পাচ্ছি সেখানের সরকার বা সেখানের যে বর্তমান তত্ত্বাবধায়ক যে সরকার রয়েছে, তাদের কাজ হলো একের পর এক মানে যারা ওখানে জঙ্গি গোষ্ঠী, অর্থাৎ জামাত, এনসিপির মতো দল সেখানে গঠন করা হয়েছে, যেই দলের মূল কাজই হলো গিয়ে ভারত বিরোধী স্লোগান তোলা, ভারতের বিরুদ্ধে একাধিক মানে পোস্টারিং করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ সেখানে করেছে। আমরা খুব ভালো করেই জানি যে জামাত একটি মানে নিষিদ্ধ সংগঠন। সেই সংগঠনকেও সেখানে একটা প্রধান স্বীকৃতি দিয়ে সেখানে একটি রাজনৈতিক দল হিসেবে তারা উঠে এসেছে এই মোহাম্মদ ইউনূসের সময়কালে। অর্থাৎ একদিকে বিএনপি, অর্থাৎ খালেদা জিয়ার যে দল, সেই বিএনপি তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। কারণ আওয়ামী লীগ যতদিন পর্যন্ত সেখানে
আহ, মানে সরকারে ছিল ততদিন পর্যন্ত বিএনপি রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছিল, কারণ বিএনপির যে ভূমিকা বাংলাদেশে দেখা গিয়েছিল আওয়ামী লীগের সরকার গঠনের আগে, অর্থাৎ যে আহ, মুজিব কন্যা যে শেখ হাসিনা তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছিল তার আগে পর্যন্ত বাংলাদেশের যে হাল ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় ভারত বিরোধী একাধিক কার্যকলাপ সেখানে চলতো। সব থেকে বড় কথা হলো গিয়ে এই আওয়ামী লীগ তারা দায়িত্বে আসার আগে দীর্ঘ বছর ধরে তারা সেখানে সরকার চালিয়েছে। সেই আওয়ামী লীগ দায়িত্বে আসার আগে আমরা দেখেছিলাম এই জামাতের বারবারন্ত ছিল বাংলাদেশে। বহু ক্ষেত্রে সংখ্যালঘুদের সেখানে খুন করা হয়েছে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে ব্লগার থেকে শুরু করে যারা মুক্তমনা যে সমস্ত মানুষ ছিলেন, যারা সাহিত্য চর্চা করতেন, যারা কিনা মানে বাংলাদেশের যে সরকার বিরোধী বিভিন্ন ধরনের লেখা লিখতেন, তাদেরকে সময় সময় খুন করা হয়েছিল সেখানে। আমরা এই সমস্ত ঘটনাই দেখতাম, সেই সময় দেখতে পেতাম। তারপর বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন গঠন হয় তারপরের থেকে এই সমস্যাগুলো মিটে যায়, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় সেখানে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার ফলে কি হয়েছিল না, ভারত বাংলাদেশের যে একাধিক বিষয় নিয়ে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল খালেদা জিয়া সরকারের সময়, বিএনপি সরকারের সময়, সেই দূরত্ব ঘুচে গিয়ে বাংলাদেশ একদিকে যেরকম উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছিল, ঠিক সেরকম ভাবে ভারত বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হওয়া। ভারতীয়রা বাংলাদেশে যেতেন এবং সেখানে গিয়ে রীতিমতন আদর যত্ন তারা পেতেন। বাংলাদেশিরা ভারতে আসতেন ট্রিটমেন্টের জন্য, কখনো কখনো ঘুরতে, আমরা সেই সমস্ত দেখেছি। এবং সেই সময় বাংলাদেশিরা ভারতে এলে পরেও তাদেরকে যথেষ্টভাবে আপ্যায়ন করা হতো। ক্রিকেটের ক্ষেত্রে সুসম্পর্ক তৈরি হয়েছিল। ক্রিকেটে একাধিক ক্রিকেটার ভারতে আইপিএল এ খেলেছে বাংলাদেশের। এছাড়াও ভারত বাংলাদেশ সিরিজ থেকে শুরু করে বিভিন্ন ভাবে মানে একটা উন্নয়ন, একটা সুসম্পর্ক সেই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু যবে থেকে এই 2024-এর ঘটনাটা ঘটেছে, যবে থেকে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারপরে থেকে মোহাম্মদ ইউনূস যখন থেকে নেতৃত্ব দিচ্ছেন সেখানকার অন্তর্বর্তী সরকারের, তখন থেকে আবারও সেই একই ছবি আমরা যেটা বিএনপি সরকারের সময় আগে দেখতে পেতাম, ঠিক সেই একই ছবি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। অর্থাৎ একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ, একের পর এক ভারত বিরোধী স্লোগান, একের পর এক ভারতকে হুমকি, বেশ কিছু দাবি তাদের রয়েছে যেগুলো কিনা অত্যন্ত হাস্যকর বললেও ভুল হবে না। যেরকম হঠাৎ করে শোনা গেছিল তাদের এক নেতৃত্ব বলে বসলেন যে কলকাতা নাকি তারা 8 ঘন্টার মধ্যে দখল করে নেবেন। আবার কখনো শোনা যাচ্ছে যে আমাদের ভারতের যে উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে, অর্থাৎ যেটাকে 7 সিস্টার্স বলা হয়, সেটা নাকি ভারতের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিয়ে চলে যাবে বাংলাদেশ। শুধু তাই নয়, মানে এছাড়াও আরো একাধিক ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী মন্তব্য, ভারতকে ধ্বংস করে দেওয়ার হুমকি, এই নানান বিষয়ে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের থেকে উঠে আসছে। সম্প্রতি এই ডিসেম্বরের 12 তারিখে সেখানকার এক রাজনৈতিক দলের ইনকিলাব দলের যে নেতা হাদি, তিনি খুন হন। খুন হওয়ার পরে তিনি রাজনৈতিক প্রচার করতে নেমেছিলেন, রাজনৈতিক প্রচারে গিয়ে তিনি খুন হয়েছেন এবং সেই খুনকে কেন্দ্র করে বাংলাদেশ আবার উত্তাল হয়ে উঠেছিল কয়েকদিন ধরে। আমরা দেখতে পেয়েছিলাম সেখানে যে একের পর এক জায়গায়, অর্থাৎ ছায়ানট, যেখানে কিনা সাংস্কৃতিক কেন্দ্র বলা চলে, রবীন্দ্রনাথের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে যে ছায়ানট তৈরি করা হয়েছিল, সেখানে গিয়ে তারা তছনছ করে। সেখানে তারা কাজী নজরুল ইসলামের ছবিতে কালি লাগায়, তারা রবীন্দ্রনাথের ছবি ছিঁড়ে ফেলে। এছাড়া আরো ধ্বংসলীলা চালিয়েছে, লালনের ছবিতে তারা কালি লাগিয়েছে। পাশাপাশি 2024-এ যখন এই আন্দোলন হয়েছিল, তখন এই ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছিল, প্রায় সেটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল। যতটুকু অবশিষ্ট ছিল এবারের আন্দোলনের নামে সেখানেও আবার একই রকম ভাবে বর্বরতা ছবি আমরা দেখতে পাই। উচ্ছৃঙ্খল কিছু মানুষ তারা ভেঙে চুরে গোটা বাংলাদেশকে তছনছ করে দেওয়ার উপক্রম করেছে। এই যে গোটা ঘটনা, এই ঘটনা কি স্বাভাবিক বলে মনে হয় আপনাদের?
এর পেছনে শুধুমাত্র কিছু ছাত্র যুবদের আহ, আন্দোলন বা তারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল বলে অভিযোগ করছিলেন এই শেখ হাসিনা সরকার। সেখানে আহ, মানে একনায়কতন্ত্র কায়েম করেছিল, এবং সব থেকে বড় কথা তারা বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তারা দাবি করে যে আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলন শুধুমাত্র যদি সরকার বিরোধী আন্দোলন হতো তাহলে একরকমের বিষয় ছিল। কিন্তু এই আন্দোলনের নামে যে ঘটনা আমরা গত 1 বছর বা 1.5 বছর ধরে সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেই ঘটনাকে সত্যি সত্যি শুধুমাত্র ছাত্র যুবদের একটা রাগের বহিঃপ্রকাশ নয়। কিন্তু আমরা যে বিষয়টা মানে রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়ে জানতে পেরেছি, বা রাজনৈতিক বিশ্লেষকরা যারা তারা যে বিষয়কে বারে বারে তুলে ধরছেন, তা হলো এই ঘটনার পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কিরকম না, সেন্ট মার্টিনস দ্বীপ যে রয়েছে, সেই সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকা তারা সেখানে একটি সমুদ্র বন্দর তৈরি করার এবং সামরিক ঘাঁটি তৈরি করার একটা চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। শেখ হাসিনা সরকার যতদিন বাংলাদেশের দায়িত্বে ছিলেন ততদিন পর্যন্ত আমেরিকা তাদের দাদাগিরি সেখানে ফলাতে পারেনি। এবার যেটা দেখা দিয়েছে যে শেখ হাসিনা সরকারকে না ফেলতে পারলে বা শেখ হাসিনা সরকারকে উৎখাত না করতে পারলে আমেরিকা বাংলাদেশের উপরে কবজা ঠিকভাবে জমাতে পারছিল না। আর সেটা করার জন্যই বাংলাদেশে এই যে একটা অরাজক পরিস্থিতি সেইটা তৈরি করতে পারলেই একমাত্র আমেরিকার সেক্ষেত্রে লাভ হবে। প্রচ্ছন্ন মদত কার রয়েছে না, পাকিস্তানের একটা প্রচ্ছন্ন মদত সেক্ষেত্রে রয়েছে এই ঘটনাতে। অর্থাৎ আমেরিকা এবং পাকিস্তান তারা মিলে বাংলাদেশের এই পরিস্থিতিকে যতটা ভয়াবহ তৈরি করতে পারে, তার ফলে আমেরিকার একটা মানে গ্রিপ তৈরি হয়ে যাবে বাংলাদেশের উপরে। সেই গ্রিপ তৈরি করার ফলেই বা গ্রিপ তৈরি করার চেষ্টার জন্যই প্রথমে আগে বাংলাদেশের অভ্যন্তরে ঘা মারা হলো, অর্থাৎ সরকার ফেলে দেওয়া হলো। কতিপয় ছাত্রছাত্রী তারা আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনটা ছিল জেনুইন, কিন্তু সেই জেনুইন আন্দোলনের পেছনে যে আগুনটা জ্বলেছে বাংলাদেশে, বা যে আগুনটা এখনো জ্বলছে, সেই আগুনটা কিন্তু কোনো মতেই ছাত্র যুবরা জ্বালায়নি। সেই আগুন জ্বালিয়েছে আমেরিকা, সেই আগুনের নেপথ্যে রয়েছে পাকিস্তান। জামাত, এনসিপি, অন্যদিকে বিএনপি, এই দলগুলোকে আবার মাথা চাগার দিয়ে তোলা হয়েছে। বলা হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 26-এর ফেব্রুয়ারিতে সেখানে একটা জেনারেল ইলেকশনের ঘোষণা করেছে ইলেকশন কমিশন, এবং সেই ইলেকশন নাকি নিরপেক্ষ ইলেকশন হবে তেমনটাই চাইছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই ফেয়ার ইলেকশন করতে গিয়ে সবার প্রথমে যে দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেটা হলো গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ শেখ হাসিনাকে তো এমনি ফাঁসির আদেশ দিয়েছে সেখানকার অন্তর্বর্তী যে কোর্ট রয়েছে, সেই কোর্ট সেখানে ফাঁসির আদেশ দিয়েছে, কারণ তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রুজু করে তাকে ফাঁসির নির্দেশ দিয়েছে। এবং আওয়ামী লীগের একাধিক নেতৃত্বের বিরুদ্ধেই নানান ধরনের অভিযোগ এনে বা তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধেও মানে ফাঁসির নির্দেশ দিয়েছে, বা যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কোর্ট। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে হাতের পুতুল বানিয়ে ইউনূস সরকার আমেরিকার মানে অঙ্গুলি হেলনে সবার প্রথমে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে যে তারা ভোটে লড়তে পারবে না। এর ফলে রাস্তা পরিষ্কার, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এর ফলে কি হয়েছে না, রাস্তা পরিষ্কার। কারণ যেমনটা জানা যাচ্ছে বা যেমন সমীক্ষা যা বলছে, বাংলাদেশে এই মুহূর্তে যদি ইলেকশন হয় এবং যদি আওয়ামী লীগকেও সেই ইলেকশনে পার্ট নিতে দেওয়া হয়, তাহলে আনুমানিক 68% মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে। তার মানে এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়ে যে সেখানে এখনো সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার যোগ্যতা রয়েছে হলো কি আওয়ামী লীগের, অর্থাৎ শেখ হাসিনার। তো তাহলে সবার আগে যদি সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায়, তাহলে
সবার প্রথমে যে কাজটা সুবিধা হবে যে একটা যেটা প্রধান যে দল, যে দলের সমর্থন সব থেকে বেশি, সেই দলকে আগে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ বাকি যে দলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে একে অপরকে সাহায্য করবে ইলেকশন লড়তে। সেখানে কোনো বিরোধিতার ব্যাপার নেই, মানে সবাই সমান্তরাল একটা রেখার মধ্যেই সহাবস্থান করছে, কেউ হয়তো 10টা বেশি, কেউ 10টা কম। সেই সঙ্গে জামাতের মতন জঙ্গি সংগঠনগুলো যারা ভারত বিরোধী কার্যকলাপের জন্যই বছরের পর বছর ধরে তাদের গুটি সাজায়, সেই সংগঠনও এবারে সেখানে ভোটে লড়বে এবং তারা সেখানে প্রার্থী দেবে। ইতিমধ্যে তাদের প্রার্থী পদও বেশ কিছুটা ঠিক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে যেটা বিষয়, যে ভারতের উপরে তারা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, যদিও ভারতের খুব তাতে কিছু যাবে আসবে এমনটা নয়। ইতিমধ্যে দিল্লির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে বাংলাদেশকে সংযত থাকার। ওপর দিকে যেটা, এর উপরে যেটা হচ্ছে সেখানে বাংলাদেশে, যে আমরা দেখেছিলাম যে নানানভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে তো খর্ব করা হচ্ছে সেখানে বাংলাদেশে, সেটা আমরা জানি। পাশাপাশি যেটা চলছে সেখানে, যে বর্বরতা, যে নৃশংসতা দেখা যাচ্ছে, সেটা হলো গিয়ে সেখানকার সংখ্যালঘুদের উপরে আক্রমণ। সেই সংখ্যালঘুদের উপরে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা গত কয়েকদিনে যেন আরো বীভৎসভাবে বেড়ে গিয়েছে। হাদি মৃত্যুর পর যেমনটা আমরা দেখেছিলাম, 18ই ডিসেম্বর বাংলাদেশ আবার উত্তাল হয়ে ওঠে। সেইখানে দীপু দাসকে হত্যা করা হয়েছিল। দীপু দাস ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্ত মানুষ, তিনি হিন্দু নাগরিক সেখানকার। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে বা যেমন কিছু ভিডিও সামনে এসেছে, সেখানেকার যে তত্ত্বাবধায়ক সরকার, যে সেই সরকারের যে পুলিশ প্রশাসন, তারা এই চরমপন্থীদের হাতে দীপু দাসকে তুলে দিয়েছিল, এবং সেখানে নৃশংসভাবে সেই হিন্দু দীপু দাসকে খুন করা হয়। বর্বরতার কোন সীমায় মানুষ পৌঁছেছে সেখানে, যে তারা তাকে পিটিয়ে, তাকে রাস্তায় ফেলে পিটিয়ে প্রথমে আগে মারে, এবং তারপরে তাকে গাছের সঙ্গে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। সেই নৃশংসতার চিত্র আমরা দেখেছি কয়েকদিন আগেই। একই রকম ভাবে আবার এই একদিন আগে, 1 থেকে 2 দিন আগে দেখা গিয়েছে যে সেইখানে আরো একটি সংখ্যালঘু মানুষের খুন হয়েছে, তিনিও খুন হয়েছেন সেখানে। অমৃত মণ্ডল, সে অমৃত মণ্ডল ওরফে সম্রাট বলে তিনি পরিচিত সেখানে। এই যে সম্রাট, তাকে যে খুন করা হয়েছে সেখানে, সেই সম্রাটকে একই রকম ভাবে সেখানে পিটিয়ে খুন করা হয়েছে, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও বাংলাদেশের এই অভ্যন্তরীণ সরকার, তারা বারবার দাবি করছে যে এটা মানে কার্যত একটা গ্যাং ওয়ার হয়েছিল এবং তাতে মৃত্যু হয়েছে এই সম্রাটের। কিন্তু বেসিক্যালি গ্যাং ওয়ারের বিষয় এখানে ছিল না, যেমনটা বিশ্লেষকদের বক্তব্য বা যেমনটা আর কি অভ্যন্তরীণ খবর এসে পৌঁছচ্ছে, যে এক্ষেত্রেও জনরোষ বা ওই যে নৃশংসতার যে রোষ, সেটা গিয়ে পড়েছিল এই সম্রাটের উপরে, এবং এই সম্রাট ছিল সংখ্যালঘু সম্প্রদায়েরই একজন সদস্য। এই অমৃত মণ্ডল, যে সে অমৃত মণ্ডলকে খুন করা হয়েছে, এবং তার একজন সহযোগী সেখানে ছিলেন, তার কাছ থেকে নাকি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যদি ধরেও নি যে সেই সহযোগীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তবুও এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষ যারা সেখানে রয়েছে, সেই মানুষদের উপর একটা আক্রমণ। আমরা কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে একাধিক ভিডিও দেখেছি, যেখানে কিনা বরিশাল সহ একাধিক এলাকায় আমরা দেখতে পেয়েছি সেখানে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষদের ঘরে বন্ধ করে দিয়ে, বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে, বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ভাবুন তো কি নৃশংসতা সেখানে চলছে। হয়তো এই ভিডিওটা শুনে বা এই ভিডিওর কথাবার্তা শুনে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা কেন এতটা মাথা ঘামাচ্ছি। আমরা মাথা ঘামাচ্ছি তার কারণ, প্রতিটা মুহূর্তে বাংলাদেশের এই যে তত্ত্বাবধায়ক সরকার এবং তার সহযোগীরা, অর্থাৎ জামাত, তারপরে এনসিপি সহ একাধিক যে রাজনৈতিক দল, তারা বারবার বারবার তাদের নেতৃত্বরা ভারত বিরোধী স্লোগান সেখানে তুলছে, ভারতের উপরে আক্রমণের জন্য উস্কানি তারা দিচ্ছে। এই উস্কানি দেওয়ার ফলে কি হচ্ছে, যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভারতে তারা আক্রমণ শানানোর চেষ্টা করতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে ইউনূস সরকার, তারা আইএসআই এর
মদতে সেখানে বিভিন্ন কার্যকলাপ তারা চালাচ্ছে, তেমনও প্রমাণ পাওয়া গিয়েছে। তো সেই আইএসআই ঘনিষ্ঠ যে ইউনূস এবং তার যে তত্ত্বাবধায়ক সরকার, তারা কি করতে পারে না, তারা ভারতে বিভিন্ন রকমের জঙ্গি কার্যকলাপ চালাতে পারে যে কোনো মুহূর্তে। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে আমাদের উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা যেখানে কিনা মানে ন্যাচারাল ফেন্সিং রয়েছে, অর্থাৎ ম্যানমেড ফেন্সিং তৈরি করা সেখানে পসিবল নয়, সেরকম বহু জায়গায় ফেন্সিং নেই, কাঁটাতারের বেড়া নেই, সেখান দিয়েও নানানভাবে তারা মানে ভারতে প্রবেশ করতে পারে, এসে ভারতের মাটিতে এসে তারা বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ যে কোনো মুহূর্তে ঘটাতে পারে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশ তারা মনে করছে যে তারা যদি ভারতের ওপরে হামলা করে বা ভারতকে যদি তারা উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা পাশে একাধিক দেশ অর্থাৎ পাকিস্তান, আমেরিকা সহ একাধিক দেশকে তারা আর কি পাশে পাবে। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে যেটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যেটা মনে করছেন, অনেক ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যে প্রাক্তন সামরিক কর্তারা, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা অনেকেই মনে করছেন যে কোথাও না কোথাও গিয়ে এই মুহূর্তে বাংলাদেশকে কিছুটা চাপে রাখার প্রয়োজন ভারতের। কারণ কোথাও না কোথাও গিয়ে ভারতের উচিত এই মুহূর্তে বাংলাদেশকে এইটা বুঝিয়ে দেওয়া যে তোমরা যেটা করছো সেই কাজটা মোটেও ভালো নয়, বা মোটেও সেই কাজটা সুস্থ স্বাভাবিক একটা সম্পর্কের প্রতিচ্ছবি নয়। ভারত বাংলাদেশ দুই দেশ, তারা পড়শি দেশ। একদিকে পাকিস্তান, তারা প্রত্যেক মুহূর্তেই ভারতকে উস্কানি দিয়ে আসছে, তারা প্রত্যেক মুহূর্তে এই আবার গতকালই যেমনটা আমরা জানতে পারছি যে পাকিস্তানের তরফে বলা হয়েছে যে এটাই আর কি সঠিক সময় ভারতে আবার নতুন করে আক্রমণ শানানোর চেষ্টা করার জন্য। পাকিস্তান ইতিমধ্যেই ভারতকে মানে ভয় দেখানোর জন্য সামরিক স্ট্রেংথ যেটা বলা হয়, সামরিক যে শক্তি, সেইটাকে ক্রমশ অ্যারাউন্ড দ্য বর্ডার, অ্যারাউন্ড দ্য এলওসি তারা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে না, ভারতকে এটা দেখানোর জন্য যে আমরা কিন্তু ক্রমেই শক্তি বাড়াচ্ছি, দেখো তোমরা ভয় পাও। অন্যদিকে বাংলাদেশের মাধ্যমে পাকিস্তান চেষ্টা করছে কি না, ভারতের উপর একটা আক্রমণ শানানোর বা একটা মানে ভয় দেখানোর, একটা ভারতকে চাপে রাখার চেষ্টার। এবং এই মুহূর্তে আমরা যেমনটা জানি যে শুল্ক নীতি থেকে শুরু করে অভিবাসন নীতি সমস্ত ক্ষেত্রেই আমেরিকার সঙ্গে বেশ কিছুটা দূরত্ব বেড়েছে বাংলাদেশে, ভারতের। তো মোদী সরকারের সঙ্গে ট্রাম্প সরকারের বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। সেক্ষেত্রে ট্রাম্প সরকারও চাইবে যে ভারতকে যদি কিছুটা হলেও চাপে রাখা যায় এই বাংলাদেশের মাধ্যমে, তাহলে ভারত সমস্ত দিক থেকে কোণঠাসা হবে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়েই এটা বলা যায় বা এটা বলা চলে যে এই মুহূর্তে এটাই হয়তো সঠিক সময়, যখন বাংলাদেশকে বোঝানোর সময় এসেছে যে মানে তারা ভারতের থেকে কতটা দুর্বল, এবং যে সমস্ত চিন্তা ভাবনা, যে সমস্ত হাস্যকর চিন্তা ভাবনা তারা করছে, যে সমস্ত হাস্যকর কথাবার্তা তারা বলছে, সেই হাস্যকর কথাবার্তাকে কোথাও না কোথাও গিয়ে এই মুহূর্তে প্রতিহত করার সময় এসেছে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, যখন ইন্দিরা গান্ধী ভারতীয় সেনা পাঠিয়ে বাংলাদেশকে এই পাকিস্তানের যে শক্ত হাত, সেই হাতের থেকে মুক্ত করে এবং পাকিস্তানের সেই অত্যাচারের হাত থেকে যখন বাংলাদেশকে মুক্ত করে, তখন সেইখানে দায়িত্বে আসেন ইন্দিরা গান্ধীর বন্ধু এবং শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান। তো এই শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলা এবং উন্নত দেশ হিসেবে গড়ে তোলার একটা অঙ্গীকার নেন। কিন্তু তারপরে মুজিবুর রহমান হত্যার পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাই যে বাংলাদেশে আবার কিছু অরাজক পরিস্থিতি তৈরি হয়। সেখানে আবার নতুন করে ভারত বিরোধী একটা শক্তি তারা মাথা চাড়া দিয়ে ওঠে। আবারও পাকিস্তান কিছুটা এজ পায় সেখানে বাংলাদেশকে আবার খুঁচিয়ে সেই জায়গাটাকে তোলার জন্য। সেই সময়কালে আমরা দেখেছিলাম যে যেমনটা শুরুতেই বলেছিলাম, ভিডিওর শুরুতে, যে একাধিক ব্লগার সেখানে খুন হয়, সেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়, সেখানে মানে বিভিন্ন ধরনের অত্যাচার সেখানে আমরা দেখেছিলাম।
পরবর্তী সময়ে আবার মুজিব কন্যা তিনি যখন সরকার গঠন করেন, আবার বাংলাদেশ সুস্থ স্বাভাবিক একটা গণতান্ত্রিক দেশে তকমা নিয়ে ফিরে আসে। বাংলাদেশ ক্রমেই সেখানে উন্নতি সাধন করতে থাকে। আমরা জানি যে বাংলাদেশে শেখ হাসিনা সময়কালে সেখানে মেট্রো রেল চালু হয়েছে, সেখানে একাধিক প্রকল্প চালু হয়েছে, যে প্রকল্পগুলো বাংলাদেশকে ক্রমেই উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই যে ঘটনা 2024-এর মাঝামাঝি সময়ের থেকে আমরা দেখতে পাচ্ছি, তাতে বাংলাদেশের পরিস্থিতি আগামী দিনে যে কোন দিকে এগোচ্ছে তা কিন্তু এখনই অনেকটা আন্দাজ করা যাচ্ছে। দ্বিতীয় অপারেশন সিন্দুর যদি ভারত করবার জন্য চেষ্টা করে বা এ ধরনের কোনো সিদ্ধান্ত যদি ভারত সরকার নেয়, তেমনটাও অবাক হওয়ার মতন কিছু হবে না। তার কারণ কোথাও না কোথাও গিয়ে এই মুহূর্তে বাংলাদেশকে বোঝানোর হয়তো সময় এসে গিয়েছে যে এবার তোমরা থামো। যে সমস্ত কাজকর্ম, যে সমস্ত হুমকি, যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা তোমরা ওপারে বসে দিচ্ছ, সেটা মোটেও ভারতকে বিচলিত করছে না, বরং বিরক্ত করছে। আপনারা এই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কে কি ভাবেন আমাদের জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটি ফলো করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকুন,